নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24/7। আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিষেক। শুরু করছি আজকের ফার্স্ট নিউজ। মারিউপোল দখলের পর এবার ভ্লাদিমির পুতিনের নজর পূর্ব ইউক্রেনে। তার নির্দেশে সেখানকার ডোনেটস্ক ও লুহান্স্ক অঞ্চলে ইতিমধ্যে হানাদারির অভিঘাত বাড়িয়েছে রুশ সেনা। এই পরিস্থিতিতে শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পূর্ব এবং দক্ষিণ ইউক্রেনের উপরই নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। পাশাপাশি আমেরিকা এবং পশ্চিমী ইউরোপের দেশগুলির উদ্দেশ্যে জেলেনস্কির সতর্কবার্তা, ইউক্রেনে রাশিয়ার হামলার সূচনা মাত্র। ভ্লাদিমির পুতিন শেষ পর্যন্ত তার সেনাদের এবার পশ্চিমের অন্য দেশগুলি দখলের নির্দেশ দেবেন। বস্তুত ইউক্রেনের পশ্চিমের পড়শি দেশ মলডোভার অংশ ট্রান্সস্ট্রেনিয়া 90-এর দশক থেকেই রাশিয়ার দখলে। মারিউপোল দখলের পর রুশ জেনারেল রুস্তম মিনেকায়েভ জানিয়েছেন, দক্ষিণ ইউক্রেনের রুশ নিয়ন্ত্রণ কায়েম হলে ট্রান্সনিস্ট্রিয়ার সঙ্গে মস্কোর যোগাযোগের সুবিধা হবে। পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আসার পরও ভারতের বিদেশ নীতির প্রশংসা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান। ফের ভারতের স্বাধীন বিদেশ নীতির প্রশংসা করলেন সদ্য অপসারিত পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পাশাপাশি অবিলম্বে ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দিয়ে পাকিস্তানে নতুন করে সাধারণ নির্বাচন করার দাবি তুলেছেন তিনি। বৃহস্পতিবার রাতে পাক পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে পাকিস্তান তেহরিক ইনসাফের সভায় ইমরান বলেন, ভারত সরকারের বিদেশ নীতির বৈশিষ্ট্য হলো তারা অন্যান্য দেশের সুবিধার আগে নিজেদের জনগণের জন্য চিন্তা করে। গত মাসে পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিরোধীরা তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পরও ভারতের বিদেশ নীতির প্রশংসা করেছিলেন ইমরান খান। আগামী 10 মে থেকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের গদিতে বসতে চলেছেন অতি রক্ষণশীল হিসেবে পরিচিত রাজনীতিবিদ ইউন sok ইয়োল। দক্ষিণ কোরিয়ার বিদায়ী প্রেসিডেন্ট মুন জাই ইয়েনের প্রশংসায় পঞ্চমুখ কিম উন জন উন। 10 মে থেকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের গদিতে বসতে চলেছেন অতি রক্ষণশীল হিসেবে পরিচিত রাজনীতিবিদ ইয়ন sok ইয়েল। নিজের মেয়াদ শেষের আগে তাই গত বুধবার কিমকে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছিলেন মুন, প্রায় সঙ্গে সঙ্গেই যার উত্তর পাঠান কিমও। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা KCN এর তরফে আজ জানানো হয়েছে, দুই দেশের মধ্যে সম্পর্ক শোধরানোর ক্ষেত্রে এতদিন মুন যে ভূমিকা নিয়ে এসেছেন তার ভূয়সী প্রশংসা করেছেন কিম। সীমান্তের সামরিক উত্তেজনা কমানোর জন্য কিমকে ধন্যবাদও জানিয়েছেন মুনকে। উত্তর কোরিয়ার সরকার আরও জানিয়েছে, অবসরের পরও দুদেশের মধ্যে সামরিক দ্বন্দ্ব কমাতে অগ্রণী ভূমিকা নেবেন মুন। শুক্রবার দুপুরে আমেরিকার রাজধানী ওয়াশিংটনে এক ব্যক্তির গুলি চালানোর ফলে এক নাবালিকা সহ 3 জন আহত হয়েছেন। ওয়াশিংটনের কানেটিকাট অ্যাভিনিউ ভ্যান নেস এলাকায় এই ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, ওয়াশিংটনের ওই এলাকায় মূলত অভিজাত এবং উচ্চবিত্ত পরিবারগুলির বসবাস। ঘটনাস্থলের কাছে একটি স্কুল ও বিশ্ববিদ্যালয় থাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনার পরই বন্দুকধারী ব্যক্তিকে গ্রেফতার করতে ওই এলাকা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে লকডাউন করে তল্লাশি শুরু করেছে পুলিশ। এলাকার সমস্ত বাড়ি এবং বহুতলগুলিতে তল্লাশি চলছে। সতর্কতা অবলম্বন করতে এলাকাবাসীদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে সেখানকার পুলিশ। অতিমারির সূচনা থেকে এ যাবৎ এত দীর্ঘ সময় ধরে সংক্রমিত থাকার নজির আর কোনো রোগীর নেই বলেই খবর। কোভিডে ভুগেছেন প্রায় 18 মাস, নির্দিষ্ট করে বললে 505 দিন। শেষ পর্যন্ত হার মানলেন ব্রিটেনের সেই রোগী। অতিমারির সূচনা থেকে এ যাবৎ এত দীর্ঘ সময় ধরে সংক্রমিত থাকার নজির আর কোনো রোগীর নেই। ওই রোগীর নাম ধাম সহ ব্যক্তিগত খুঁটিনাটি সম্বন্ধে বিশেষ কিছু জানা যায়নি। এমনকি তার বয়স বা টিকাকরণের ইতিহাস সম্বন্ধেও নাকি বাকি পৃথিবী অন্ধকারে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, তার রোগ প্রতিরোধ ক্ষমতা প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই রোগী সম্বন্ধে যে তথ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ওই রোগী করোনা ভাইরাসের আলফা, গামা, ওমিক্রন সহ 10টি মিউটেশনের শিকার হয়েছিলেন। তার সংক্রমণের দীর্ঘ ইতিহাস এখন রীতিমতো গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। চীনে গতকাল 2119 জন করোনায় সংক্রমিত হয়েছেন বলে জানায় ন্যাশনাল হেলথ কমিশন। বৃহস্পতিবার এক ধাক্কায় কোভিডে 11 জনের মৃত্যু হয়েছে, যার পরই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা। মনে করা হচ্ছে এমনটাই। এদিনের পর সাংহাইয়ে কোভিডের মৃতের সংখ্যা 36-এ পৌঁছে গিয়েছে। চীনে গতকাল 2119 জন করোনায় সংক্রমিত হয়েছে বলে জানায় ন্যাশনাল হেলথ কমিশন। তার মধ্যে 1931 জনই সাংহাইয়ে। 1 মার্চ থেকে হিসাব করলে সাংহাইয়ে এই কদিনের মোট 4,43,500 জন সংক্রমিত হয়েছে বলে জানাচ্ছে সংশ্লিষ্ট আধিকারিকেরা। এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি কমপক্ষে 30,813 জন। ফলে জনসাধারণের মধ্যে কড়া লকডাউন ঘিরে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বাড়লেও আগামী মঙ্গলবার পর্যন্ত অন্তত কড়াকড়ি থেকে সরে আসতে চাইছেন না কর্তৃপক্ষ। এই সময় চতুর্থ সপ্তাহে পা দেবে সাংহাইয়ের লকডাউন।
স্যামন ও ট্রাউট মাছ শিকার নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শনিবার জাপানের মৎস্য দপ্তর জানিয়েছে, রাশিয়ার নদীতে জন্মানো স্যামন ও ট্রাউট মাছ শিকারের বরাদ্দ নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি হচ্ছে। এর ফলে নিজের এক্সক্লুসিভ ইকোনমিক জোন তথা স্বতন্ত্র অর্থনৈতিক অঞ্চলে রাশিয়ায় জন্মানো 2050 টন স্যামন ও ট্রাউট মাছ শিকার করতে পারবেন জাপানি মৎস্যজীবীরা। এর জন্য রাশিয়াকে ফি বাবদ প্রায় 200 মিলিয়ন ইয়েন বা 1,56 মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান। গত বছরও মস্কো ও টোকিওর মধ্যে এই চুক্তি হয়েছিল, তবে এবছর ইউক্রেন যুদ্ধের আবহে দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়ে, যার জেরে জাপানের মৎস্যজীবীরা কিছুটা আশঙ্কায় ভুগছিলেন। প্রতিরক্ষা ক্ষেত্রে রাশিয়ার প্রতি নির্ভরতা কমাক ভারত। ইউক্রেন যুদ্ধের আবহে এভাবেই নয়াদিল্লিকে কড়া বার্তা দিল পেন্টাগনের প্রেস সচিব জন কির্বি শুক্রবার ওয়াশিংটনে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, আমরা একটা বিষয় পরিষ্কার করে জানাতে চাইছি ভারত ও অন্যান্য দেশগুলোকে, আমরা চাই না তারা প্রতিরক্ষা ক্ষেত্রে রাশিয়ার উপর নির্ভর করুক। তবে এরই পাশাপাশি তিনি জানিয়েছেন, একই সঙ্গে এটাও জানাতে চাই ভারতের সঙ্গে আমাদের যে প্রতিরক্ষা সংক্রান্ত অংশীদারি রয়েছে তাকে আমরা যথেষ্ট গুরুত্ব দিতে চাই। সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন, আমেরিকার কাছে ভারতের সঙ্গে এই সম্পর্ক যথেষ্ট গুরুত্বপূর্ণ। ইডি সূত্রে খবর, গতকাল গভীর রাত পর্যন্ত গরু পাচার নিয়ে সতীশ কুমারকে জেরা করেন ইডির আধিকারিকরা। অভিযোগ, পাচারকারীদের থেকে প্রায় 12 কোটি টাকা নেন ওই বিএসএফ আধিকারিক। সেই বিষয়ে প্রশ্ন করা হয় তাকে। তদন্তকারীদের দাবি, সতীশ কুমারের বয়ানে প্রচুর অসঙ্গতি রয়েছে যা সন্দেহের উদ্রেক করে, তাই তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, এদিন দিল্লির রাউস অ্যাভিনিউ থেকে তোলা হবে গরু পাচার মামলায় অভিযুক্ত সতীশ কুমারকে। তাকে আরও জেরা করার জন্য হেফাজতে চাইবে ইডি, এমনটাই খবর। এর আগে 2020 সালে সতীশ কুমারকে গ্রেফতার করেছিল সিবিআই। অবশ্য শর্ত সাপেক্ষে জামিন পেয়ে যান তিনি। পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে গরু পাচারে জড়িত সিন্ডিকেটের সঙ্গে যোগ সাজস এবং বেআইনিভাবে অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে সতীশ কুমারের বিরুদ্ধে। কদিন আগেই দেশের দৈনিক করোনা গ্রাফ নেমে গিয়েছিল হাজারের নিচে। প্রতিদিন একটু একটু করে অ্যাক্টিভ কেস কমতে থাকা ফিরছিল স্বস্তি, কিন্তু তার দীর্ঘস্থায়ী হলো না। ফের ঊর্ধ্বমুখী সংক্রমণে গ্রাফ। দিল্লিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, ফলে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 2527 জন। গতকাল যা ছিল 2500-এর কম। এর মধ্যে দিল্লিতেই আক্রান্ত 1042 জন। তবে এর মধ্যেও খোলা স্কুল, তাই পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখে প্রশাসনের তরফে জারি করা হয়েছে নয়া গাইডলাইন। নির্দেশিকায় বলা হয়েছে, পড়ুয়ারা করোনা পজিটিভ হলে স্কুলে পাঠানো যাবে না, ক্লাসে অন্যের সঙ্গে টিফিন ভাগ করে খাওয়া যাবে না, ভিড় এড়াতে স্কুলে প্রবেশ ও বাইরের যাওয়ার পথ ভিন্ন করতে হবে, এমনই একগচ্ছ নিয়ম মেনে চলতে হবে স্কুলে, এমনটাই নির্দেশ জারি হয়েছে। ফের কি পরিবর্তন আসছে বিহারের রাজনৈতিক সমীকরণে? রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বাড়িতে ইফতার পার্টিতে শুক্রবার হাজির ছিলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তারপর থেকেই শুরু হয়েছে এই জল্পনা। যদিও লালু পুত্র তেজস্বী যাদব এই গুঞ্জন উড়িয়ে দিচ্ছেন, কিন্তু লালুর আরেক ছেলে তেজ প্রতাপের কথায় সেই গুঞ্জন জোরালো হয়ে উঠছে। স্বাভাবিকভাবেই ইফতার পার্টিতে নীতিশ কুমারের উপস্থিতি সকলকে চমকে দিয়েছে, কারণ প্রাক্তন শরিক আরজেডি তেজস্বীর সঙ্গে নীতিশের সম্পর্ক মোটেও মসৃণ নয়। তাদের পারস্পরিক দ্বন্দ্বের জেরেই তাদের জোট ভেঙে গিয়েছিল। সেই আবহে 5 বছর বাদে তেজস্বীর ইফতার পার্টিতে নীতিশের যোগদান অন্যরকম সমীকরণের বার্তা দিচ্ছে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আইপিএল গভর্নিং কাউন্সিলরের কঠোর শাস্তির মুখে পড়লেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। তার পাশাপাশি শাস্তি পেলেন দলের অলরাউন্ডার শার্দুল ঠাকুরও। জেন্টলম্যানস গেমকে অপমান করায় এক ম্যাচ নির্বাসিত হলেন দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ প্রবীণ আমরেও। শুক্রবার রাতে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচের শেষ ওভারে নো বল নিয়ে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। শেষ ওভারে দরকার ছিল 36 রান। ম্যাকেওয়ের সেই ওভারে ব্যাট হাতে পরপর 3টি বলে 3টি ছক্কা হাঁকান পাওয়েল, কিন্তু তৃতীয় ডেলিভারিটি হাইটের কারণে নো বল ছিল বলেই দাবি করেন দিল্লির ক্রিকেটাররা। পাওয়েল নিজেও প্রথমে ফিল্ড আম্পায়ারের কাছে জানতে চান এই বলে নো সিগন্যাল দেখানো হচ্ছে না কেন। এরপরই দেখা যায় দিল্লি দলের ডাক আউটের প্রত্যেকে নো বলের আবেদন জানাচ্ছেন, কিন্তু আরও এক ধাপ এগিয়ে নিজের জায়গা ছেড়ে উঠে এসে দুই ক্রিকেটার কুলদীপ ও পাওয়েলকে মাঠ ছেড়ে চলে আসতে বলেন অধিনায়ক পন্থ। প্রসিদ্ধ শিকার তালিকায় রয়েছেন ওয়ার্নার, ঋষভের মতো দিল্লির দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান, যারা ম্যাচের রং বদলাতে পারতেন, তাদেরই ফেরালেন।
রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালস ম্যাচের সেরা হলেন প্রসিদ্ধ কৃষ্ণ। দুরন্ত বোলিং করলেন রাজস্থানের এই ফাস্ট বোলার। ম্যাচে 4 ওভার বল করে 22 রানে 3 উইকেট নিলেন। তার থেকেও গুরুত্বপূর্ণ হলো 19তম ওভারে বল করতে এসে ললিত যাদবকে আউট তো করলেনই, পাশাপাশি মেডেল নিলেন। তাতেই দিল্লির উপর পাহাড় প্রমাণ চাপ তৈরি হলো। জয়ের জন্য 12 বলে 36 রান দরকার থাকলেও 6 বলে 36 লক্ষ্য দাঁড়ায়। শেষ ওভারে রভম্যান পাওয়েল চেষ্টা করেও পারলেন না সেই রান তুলতে। এদিন প্রসিদ্ধর শিকার তালিকায় রয়েছে ডেভিড ওয়ার্নার, ঋষভ পন্তের মতো দিল্লির দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান, যারা ম্যাচের রং বদলাতে পারতেন। তাদেরই সাজঘরে ফেরালেন প্রাক্তন নাইট। 2019-এর তেলেগু ছবির রিমেক জার্সি নিয়ে পরিচালক গৌতম তিন্নানুরি হিন্দি ছবিতে ডেবিউ করলেন একই ছবি বানিয়ে। কবির সিং এর 3 বছর পর এই জার্সি গায়ে দিয়ে বড় পর্দায় ফিরলেন শাহিদ কাপুর। দুর্দান্ত ব্যাটসম্যান এবং অসামান্য রঞ্জি ক্রিকেটার অর্জুন তালওয়ারের মাত্র 26 বছর বয়সে খেলা ছেড়ে দেওয়া। একদিকে যেমন তার ভারতীয় ক্রিকেট টিমে নির্বাচিত না হওয়ার আক্ষেপ, অন্যদিকে ছিল সংসারের চাপ। অন্তত তাই দেখানো হয়েছে ছবিতে। ছবি শুরু অর্জুনের পুত্র তার বাবাকে নিয়ে লেখা বইয়ের দোকানে কিনতে যায়। এরপর গোটাটাই ফ্ল্যাশব্যাক। নিজের প্যাশন ক্রিকেট ছেড়ে দেওয়ার পর অর্জুন কিভাবে ডিপ্রেশনে ভুগতে থাকে, স্ত্রীর সঙ্গে সম্পর্কে ফাটল ধরে, চাকরি থেকে বিতাড়িত হওয়ার পরের জীবন আরও একলা হয়ে যাওয়া, এই সব কিছুর মধ্যেই ভালো বলতে অর্জুনের ছেলে কিট্টুর সঙ্গে তার সম্পর্ক, এই সব নিয়েই এগিয়েছে ছবির গল্প। এই ছবির গোটাটাই জুড়ে রয়েছেন শাহিদ এবং শাহিদ কাপুরের অভিনয় এবং উপস্থিতি এই ছবির প্রাণ। কোচের চরিত্রে পঙ্কজ কাপুরও বড্ড ভালো। রাশিয়ার আগ্রাসনে বিধ্বস্ত ইউক্রেন, আর এই যুদ্ধের আবহেই যদি সেই মাটিতে প্রেমের জন্ম হয়। হ্যাঁ, এই রকমই এক গল্প নিয়ে বলিউডে তৈরি হয়েছে নতুন ছবি লাভ ইন ইউক্রেন। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই ছবির প্রথম পোস্টার। ছবিটি পরিচালনা করেছেন নিতিন কুমার গুপ্ত, আর এই ছবি থেকেই বলিউড পাচ্ছে নতুন নায়ক বিপিন কৌশিককে। এই ছবিতে অভিনয় করছেন রাশিয়ান অভিনেত্রী লিজা বেতা। ছবির গল্পে উঠে আসবে এক ভারতীয় ছাত্র ও এক রাশিয়ান মেয়ের গল্প। ছবির প্রযোজক জানিয়েছেন, বহুদিন পর বলিউড এমন একটা প্রেমের গল্প দেখবে। ছবির পরিচালকের কথায়, যুদ্ধের ফলে ইউক্রেনের এখন ভয়াবহ চেহারা, তবে এই ছবিতে ইউক্রেনের প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতিকেই তুলে ধরা হয়েছে। ইউক্রেনও ছবিটি মুক্তি পাবে, আর তা দেখানো হবে একেবারে বিনা পয়সায়। প্রযোজকের কথায়, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে ভালোবাসা ফিরিয়ে আনবে এই ছবি। ছবিটি মুক্তি পাবে আগামী 27 মে। বাঘা রোদের দাপট আর তার দোসর তাপপ্রবাহ, এই দুয়ের জ্বালায় জ্বলছে গোটা রাজ্য। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হলেও ব্রাত্য রয়েছে দক্ষিণবঙ্গ। মাঝে মাঝে বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘের সঞ্চারের জন্য দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় নামমাত্র বৃষ্টি হচ্ছে। ঝড় ও বাজ পড়ার জেরে মৃত্যুও হয়েছে, কিন্তু স্বস্তি মেলেনি। কলকাতার ভাগ্য তো আরও খারাপ। ঠাট্টার ছলে কিছু কিছু মানুষ বলছেন, শহরে বৃষ্টি নামাতে তানসেনের মতো কাউকে খোঁজা হোক। মূলত রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে যে মেঘ সৃষ্টি হচ্ছে তা অতি দুর্বল। তাই কলকাতা কিংবা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত জলীয় বাষ্প টেনে নিয়ে আসতে পারছে না সেই বজ্রগর্ভ মেঘগুলি। এর জন্য ঝাড়খণ্ডে চাই জোরালো ঘূর্ণাবর্ত, যার জন্য এই মুহূর্তের পরিবেশ প্রতিকূল। তাই শহরের ভাগ্য এখনো একটি কালবৈশাখীও পায়নি। তবে কিছুটা আশার বাণী শুনিয়েছে হাওয়া অফিস। আজ শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মূলত 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কোনো কোনো এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ফার্স্ট নিউজ এখনকার মতো এই পর্যন্তই। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন চ্যানেল 24/7-এ। টিআরপি নয়, সত্যতাই আমাদের লক্ষ্য।